মিস্ত্রিরা যখন সেই দেয়ালটির কাজ শেষ করে বিদায় নিল, ঠিক তার কয়েক মুহূর্ত পরের কথা। কোনো কারণ ছাড়াই আচমকা বিকট শব্দে দেয়ালের একটা অংশ ধসে পড়ল শ্রমিকদের গায়ের ওপর। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল অদৃশ্য কোনো দানব যেন সজোরে একটা লাথি মেরে দেয়ালটা গুড়িয়ে দিয়েছে। আশ্চর্য বিষয় হলো, ওপর থেকে পড়ে যাওয়া প্রতিটি ইট এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল যেন কেউ সেগুলোকে হাতুড়ি দিয়ে পিষে ফেলেছে। একটা ইটও আস্ত ছিল না। উপস্থিত শ্রমিকদের বুকের ভেতর তখন ভয়ের হিমস্রোত বয়ে যাচ্ছিল। আমি আমার দারোয়ানকে ডেকে কড়া গলায় জিজ্ঞেস করলাম, ঘটনা কি? তুমি এই বাড়ির ছেড়ে চলে যেতে চাইছো কেন? কোনো সমস্যা? দারোয়ান মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, স্যার, আমার নিজের কোনো ভয় নেই, কিন্তু আমার ছোট বাচ্চাটার মায়ের টানে আমাকে এই অভিশপ্ত জায়গা ছাড়তে হবে। আমি কিছুটা নরম হয়ে বললাম, শুনলাম তোমার ছেলে অসুস্থ, তাকে গ্রামে না পাঠিয়ে ঢাকাতে ভালো ডাক্তার দেখাও, সব খরচ আমি দেবো। দারোয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, স্যার, ওর রোগের চিকিৎসা কোনো হাসপাতালে নেই। যখন এখানে এসেছিলাম আমার ছেলের বয়স ছিল মাত্র 1.5 বছর। সারাটা দিন সে নিজের মনে হাসি খুশি খেলে যেত, কিন্তু গত কয়েক মাস ধরে এই বাড়ির হাওয়া বদলে গেছে। আমি আপনাকে আগে জানাইনি, পাশে আপনি বিরক্ত হন, কিন্তু আমার বাচ্চাটা আর আগের মতো নেই। সে একটু থামলো, তারপর চোখ বড় বড় করে বলতে লাগলো, দিনের বেলা সে পাথরের মতো নিশ্চুপ হয়ে থাকে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে তার ভেতর অন্য কারোর ছায়া ভর করে। তার আচরণ তখন মানুষের মতো থাকে না, হয়ে যায় হিংস্র কোনো পশুর মতো। মুখ দিয়ে অনবরত লালা ঝরতে থাকে, জিভটা অস্বাভাবিক ভাবে বেরিয়ে আসে, আর তার জলজলের চোখ দুটো স্থির হয়ে থাকে পার্কিং এর ওই নতুন দেয়ালটার দিকে। অপার্থিব এক যন্ত্রণায় সে ডুকরে কেঁদে ওঠে। মাঝরাতে সেই কান্নার শব্দ শুনলে কলিজা শুকিয়ে যায়। স্যার, কি আছে এই দেয়ালটার আড়ালে? কেন একটা নিষ্পাপ শিশু পশুর মতো আচরণ করছে? এই বাড়ির পরতে পরতে লুকিয়ে থাকা সেই বীভৎস রহস্য, এই রহস্য কি উন্মোচিত হবে? ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্ত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ আরো একটি লোমহর্ষক সত্য একটি ঘটনায় ফিরে যাচ্ছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। যেভাবে আমাদের কাছে ঘটনাটি লিখে পাঠানো হয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। ঢাকার ডিফেন্স এলাকায় আমি উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে একটি প্লট কিনে পেয়েছিলাম। এলাকাটি বেশ গোছানো, প্রায় সব বাড়ির কাজই শেষ হয়ে গিয়েছিল। প্রায় 20 বছর আগে আমি সেখানে নিজের বাড়ি নির্মাণের পরিকল্পনা করি। আমার প্লটটির ঠিক বাম পাশেই ছিল একটি দম্পতির বাড়ি। আমি দীর্ঘ সময় প্রবাসে থাকায় আমার অংশটুকু মূলত পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতো। সে সময় আমি মালয়েশিয়ায় থাকতাম এবং সেখানে আমাদের নিজেদের একটি রেস্টুরেন্ট ছিল। সন্তানরা ছোট পর্যন্ত আমরা ওখানেই ছিলাম, কিন্তু ওরা যখন বড় হতে শুরু করলো তখন মাতৃভূমির টান আর সঠিক শিক্ষার কথা ভেবে ওদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলাম। ভাবলাম ডিফেন্সের সেই প্লটে একটা মাথা গোজার ঠাঁই করা দরকার। বাড়ি তৈরির দায়িত্বটা দিলাম আমার এক বিশ্বস্ত বন্ধুকে। ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে ফিনিশিং সবকিছুরই ভার ছিল তারও। আমার একটা বিশেষ নিয়ম ছিল, বাড়ির ভিত্তি খোলার আগে একটি কালো ছাগল উৎসর্গ করে তার রক্ত পিলারের নিচে দিতে হবে। এটি আমি করতাম মূলত যে কোনো নেতিবাচক শক্তি বা অমঙ্গল থেকে বাড়িটিকে মুক্ত রাখ। নির্মাণ কাজ শুরু হলো। নকশা অনুযায়ী প্লটের বাম পাশের দেয়ালটি পাশের 7 নম্বর বাড়ির দেয়ালের সাথে লাগানো ছিল, যেখানে গাড়ি পার্কিং এর জন্য একটি প্যাসেজ রাখা হয়। কিন্তু বিপত্তি ঘটলো সেই দেয়াল গাঁথার সময়। একদিন রাজমিস্ত্রিরা দেয়াল গেঁথে চলে যাওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ বিকট শব্দে ইট সিমেন্ট সব খসে পড়লো। ইটগুলো সরাসরি মিস্ত্রিদের উপর গিয়ে পড়ে এবং দুজন বেশ গুরুতর আহত হয়। দৃশ্যটি দেখে মনে হচ্ছিল কেউ যেন প্রচন্ড আক্রোশে দেয়ালটিতে লাথি মারছে। অবাক করা বিষয় হলো, পুরো দেয়াল ঠিক থাকলেও একটি নির্দিষ্ট অংশ প্রায় 25টি ইট গুড়িয়ে পড়ে গিয়েছিল। সেখানে কোনো ঝড় বা বাতাস ছিল না। এমনটি হবে এমন কোনো ঝড় বা বাতাস ছিল না। আমার বন্ধু যখন বিষয়টি জানালো আমরা কেউই এর কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না। এর মধ্যে বাড়ির কাজ শেষ হলো, কিন্তু আমার অনুপস্থিতিতে দেখাশোনা করার জন্য আমার এক অপরিচিত কেয়ারটেকারকে পরিবারসহ থাকতে দিয়েছিলাম। অপরিচিত বললে ঠিক হবে না, সে আসলে আমার অনেক পরিচিত ছিল। কিছুদিন পর লক্ষ্য করলাম লোকটা যেন বাড়ি ছেড়ে পালানোর পথ খুঁজছে। নানা অজুহাত দিত, কখনো গ্রামের বাড়ি যাওয়ার কথা, আবার কখনো বাচ্চার অসুস্থতার দোহাই। অবশেষে আমি নিজেই দেশে ফেরার সিদ্ধান্ত নিলাম। বাড়িতে এসে দেখলাম কাজ চমৎকার হয়েছে, কিন্তু পার্কিং এর সেই দেয়ালে উপর থেকে নিচ পর্যন্ত অদ্ভুত কিছু দাগ আমার চোখে পড়লো। আমি সেটিকে তখনও গুরুত্ব দেইনি। কেয়ারটেকারকে ডেকে বললাম, তোমার সমস্যাটা কি? চাইলে তো এখানে থেকে ভালো চিকিৎসা করাতে পারো। লোকটি কাঁচুমুচু করে উত্তর দিল, স্যার, এখানে থাকতে আমার সমস্যা নেই, কিন্তু আমার বাচ্চাদের নিরাপত্তার জন্য চলে যেতেই হবে। আমি অবাক হয়ে বললাম, কেন? তোমার ছেলে কি খুব অসুস্থ? সে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কেয়ারটেকার আব্দুল হকের কথা শুনে আমি শিউরে উঠলাম। সে বলল, স্যার, আমার ছেলেটা একদম সুস্থ ছিল। 1.5 বছর বয়সে যখন ও এখানে আসে সারাদিন একা একাই খেলতো।
কিন্তু কিছুদিন ধরে ওর সাথে অদ্ভুত সব কাণ্ড ঘটছে। ও সারাদিন পাথরের মতো চুপচাপ থাকে, অথচ রাত হলেই ওর আচরণ হিংস্র পশুর মতো হয়ে যায়। ওর জিভ বেরিয়ে আসে, মুখ দিয়ে লালা ঝরতে থাকে, আর ওর ওই দেয়ালটার দিকে তাকিয়ে ও অঝরে কাঁদতে থাকে। কথাগুলো বলেই আব্দুল হক আমার হাত ধরে পার্কিংয়ে সেই দেয়ালটার কাছে নিয়ে গেল। দিনের আলোয় যা আমি এড়িয়ে গিয়েছিলাম, এখন তা দেখে আমার রক্ত হিম হয়ে এলো। দেয়াল জুড়ে কোনো এক অদ্ভুত প্রাণীর পায়ের ছাপ। ছাপগুলো এমনভাবে ছিল যেন কোনো জানোয়ার দেয়াল বেয়ে নিচে নেমেছে, আবার নিচ থেকে উপরে উঠেছে। আমি অবিশ্বাসের সুরে বললাম, আব্দুল হক, এরা তো কোনো সাধারণ জন্তুর ছাপ মনে হচ্ছে না। কোনো প্রাণী কি এভাবে খাড়া দেয়াল বেয়ে ওঠানামা করতে পারে? হয়তো কোনো বিড়াল এসেছিল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, না স্যার, এটা বিড়াল নয়। আপনি কয়েকটা দিন এখানে রাত কাটান, তাহলেই সব বুঝতে পারবেন। আমি নীরব হয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে আমার মাথায় এলো বাড়ি তৈরির সময় সেই ইট খসে পড়ার ঘটনাটি। ওই ইটগুলো তো ঠিক এই দেয়াল থেকেই পড়েছিল। দেয়ালটা ভালো করে পরীক্ষা করে দেখলাম, পায়ের ছাপগুলো সাধারণ বিড়ালের চেয়ে অনেক বড় এবং অদ্ভুত। ছাপগুলো সোজা পাশের 7 নম্বর বাড়ির ছাদের দিকে চলে গেছে। ওই বাড়িটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। পরদিন আমি আব্দুল হকের ছেলের তখনকার আর এখনকার ছবি মিলিয়ে দেখলাম। এক সময়ের নাদুস নুদুস বাচ্চাটা এখন জীর্ণশীর্ণ কঙ্কালসার হয়ে গিয়েছে। ওর চোখের দৃষ্টি যেন এক অজানা আতঙ্কে স্থির হয়ে গেছে। আব্দুল হক কেঁদে ফেলে বলল, স্যার, আমি এই চাকরি চাই না, শুধু আমার বাচ্চাটাকে বাঁচাতে চাই। রাতে জানালার পর্দাগুলো নিচ থেকে নড়ে ওঠে, মনে হয় পাশের বাড়ি থেকে কেউ এসে এ বাড়িতে তাণ্ডব চালাচ্ছে। বিষয়টা নিয়ে আমি আমার বন্ধুর সাথে কথা বললাম। সেও স্বীকার করলো যে ইট পড়ার দিন থেকেই তার মনে একটা খটকা ছিল। আমি সিদ্ধান্ত নিলাম এর শেষ দেখে ছাড়ব। 4-5 দিন এভাবে কেটে গেল। এক রাতে আমি নিজের ঘরে ল্যাপটপে কাজ করছিলাম। কাজ শেষ করতে করতে রাত 3টে বেজে গেল। আমি ঘরের লাইট বন্ধ করে জানালার পর্দা সরিয়ে পাশের সেই পরিত্যক্ত বাড়িটার দিকে তাকালাম। অন্ধকার রাতে বাড়িটা যেন এক বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার মাথাটা প্রবল শক্তিতে চেপে ধরেছে। চোখের সামনে পুরো বাড়িটা অদ্ভুতভাবে দুলতে শুরু করলো। আমি জানি না এটা আমার চোখের ভুল ছিল না কি মনের ভয়, কিন্তু দৃশ্যটা ছিল অবর্ণনীয়। প্রচণ্ড আতঙ্কে আমি জানালার পর্দা টেনে দিলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। জগ থেকে এক গ্লাস পানি নিয়ে দেখলাম আমার হাত থরথর করে কাঁপছে। এক ফোঁটা পানিও মুখে তোলার শক্তি আমার ছিল না। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি আমার শরীরকে অসাড় করে দিচ্ছে, আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি বুঝতে পারলাম এখনই মনকে শক্ত না করলে বড় কোনো বিপদ ঘটবে। আমি সর্বশক্তি দিয়ে মনে মনে মহান আল্লাহকে স্মরণ করলাম। আমার মুখ দিয়ে আপনা আপনি আয়াতুল কুরসি বের হতে শুরু করলো। কয়েকবার পড়ার পর মনে হলো চারপাশের ভারী বাতাসটা কিছুটা হালকা হয়ে আসছে। কপালের অসহ্য যন্ত্রণা আর হাতের কাঁপুনিও ধীরে ধীরে কমে গেল। আমি যখন নিজেকে কিছুটা সামলে নিয়েছি, ঠিক তখনই নিচতলা থেকে এক নারকীয় চিৎকার আর অদ্ভুত শব্দ ভেসে এলো। নিচতলা সেই বিভৎস চিৎকার শুনে আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমার মাথায় তখন কেবল আব্দুল হকের সেই নিষ্পাপ শিশুটির চিন্তা। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ থমকে দাঁড়ালাম। মনে হলো অন্ধকারের ভেতর দুটো হিংস্র প্রাণ জানোয়ার একে অপরের সঙ্গে লড়াই করছে। তাদের গর্জনে চারপাশে কেঁপে উঠছে। ভয়ে আমার হৃৎপিণ্ড যেন থমকে যেতে চাইল। আমি কাঁপতে কাঁপতে জানালার পর্দা সরিয়ে আবার সেই পাশের বাড়ির ছাদের দিকে তাকালাম। চোখে কিছু না দেখলেও স্পষ্ট অনুভব করলাম সেখানে অশুভ কিছু একটা আছে যা আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মনে হলো ছাদ থেকে কালো ছায়ার মতো কিছু একটা উড়ে আমার দিকে আসছে। ভয়ে আমি পেছনের দিকে ছিটকে পড়লাম। এরপর আর কিচ্ছু মনে নেই। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, নিজেকে শক্ত করলাম। দৌড়ে নিচে নেমে দেখি আব্দুল হক কোরআন শরীফ নিয়ে বসেছে এবং তার ছেলেকে ফু দিচ্ছে। 3 বছরের সেই ছোট্ট শিশুটি পশুর মতো মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর তার মা পাশে বসে অঝরে কাঁদছে। দৃশ্যটি দেখে আমার মনে এক অদ্ভুত ক্রোধ আর করুণার সৃষ্টি হলো। আমি উচ্চস্বরে
দোয়া দরুদ পড়তে শুরু করলাম। ধীরে ধীরে শিশুটি শান্ত হয়ে এক সময় ঘুমিয়ে পড়ল। আব্দুল হক জানালো, গত 2 মাস ধরে এই নরক যন্ত্রণা তারা সহ্য করছে। আমি তাকে বললাম, তুমি কালই এই বাড়ি ছেড়ে চলে যাও, তোমার বাচ্চার জীবন আমার কাছে এই সম্পত্তির চেয়ে অনেক বড়। পরদিন সকালে উঠে দেখলাম আমার ল্যাপটপটি আর সচল নেই। এমনকি যে জানালা দিয়ে আমি রাতে তাকিয়েছিলাম সেটির কাছে বিশাল এক ফাটল ধরেছে। আমি বুঝতে পারলাম দেরি করলে বিপদ আরও বাড়বে। আমি খোঁজ নিতে শুরু করলাম পাশের সেই রহস্যময় বাড়িটি সম্পর্কে। স্থানীয়দের কাছে শুনলাম ওখানে এক দম্পতি তাদের নাতিসহ থাকতো। তারা আসার পর থেকেই বাড়িতে এক বিষণ্ণতা ডুবে যায়। সেই পরিবারের কর্তা বারবার হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়েন। তাদের ছেলের বড় দুর্ঘটনা ঘটে এবং নাতিটিও অদ্ভুত সব ঘটনার শিকার হয়। শেষ পর্যন্ত তারা তড়িঘড়ি করে বাড়িটি ছেড়ে চলে যায়। আমি বুঝতে পারলাম ওই বাড়ির মালিক হয়তো মানুষের কাছে এগুলো প্রকাশ করেনি, পাশে বাড়ির দাম কমে যায়। কিন্তু আমার অবস্থা তখন শোচনীয়। শরীরটা বিষে আসছিল। মনে হচ্ছিল অশুভ শক্তিটি আমাকে গ্রাস করার চেষ্টা করছে। আমি নিজেকে শক্ত করে আব্দুল হক আর তার ছেলেকে নিয়ে মসজিদে গেলাম। নামাজ শেষে ইমাম সাহেব বাচ্চাটিকে দেখে শিউরে উঠলেন। তিনি বললেন, এই নিষ্পাপ শিশুটির ওপর অত্যন্ত অশুভ শক্তি দৃষ্টি পড়েছে। ও যে এখনো বেঁচে আছে এটাই মিরাকল। ইমাম সাহেব বাচ্চাটিকে ফু দিলেন এবং আব্দুল হককে বললেন, তোমার কোনো পুণ্য কাজের ফলস্বরূপ আল্লাহ তোমাদের রক্ষা করেছেন। মসজিদ থেকে ফেরার পথে আবার বিপত্তি। হঠাৎ এক মোটর বাইকের সঙ্গে আমাদের ট্যাক্সির ধাক্কা লাগলো। ট্যাক্সি চালক কাঁপা কাঁপা গলায় বলল, ছাড়। হঠাৎ চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল, কিছুই দেখতে পাইনি। আমি বুঝতে পারলাম সেই অশুভ শক্তি আমাদের বারবার বাধা দিচ্ছে। আমি সাথে সাথে কিছু সৎকা দিলাম। অবশেষে আমার বন্ধুর মাধ্যমে এক বিজ্ঞ আলেম সাহেবের দেখা পেলাম। তিনি সব কিছু শুনে আমাদের সাথে সেই অভিশপ্ত বাড়িতে আসতে রাজি হলেন। বাড়িটার সামনে দাঁড়িয়ে তিনি বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন। আলেম সাহেব পুরো বাড়িটি খুঁটিয়ে দেখে গম্ভীর মুখে বললেন, আপনাদের বাড়িতে কিছু নেই, তবে পাশের ওই পরিত্যক্ত বাড়িটি হলো এক অশরীরী মাকলুকের ডেরা। তারা ওখান থেকেই আপনাদের ওপর নজর রাখছে। যেহেতু বাচ্চাটি নিষ্পাপ, তাই সে সহজেই তাদের কবলে পড়েছে। তিনি আমাদের কিছু আধ্যাত্মিক পরামর্শ দিলেন। নিয়ম অনুযায়ী 3টি কালো ছাগল উৎসর্গ করা হলো এবং বাড়ির সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ দোয়া পড়ে দেয়াল আরও উঁচুকরণ শুরু হলো। অবাক করা বিষয় হলো, যখনই দেয়াল উঁচুর কাজ চলছিল তখন পাশের বাড়ি থেকে এমন সব আর্তনাদ ভেসে আসছিল যেন কোনো জানোয়ার যন্ত্রণায় ছটফট করছে। বাড়ির প্রতিটি ঘর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছিল। আমি নিজের ভয়কে তুচ্ছ করে আব্দুল হকের বাচ্চার চিকিৎসার ব্যবস্থা করলাম। আলেম সাহেব বলেছিলেন, বাচ্চাটি ধীরে ধীরে সুস্থ হবে, তবে ওর মানসিক ট্রমা কাটিয়ে উঠতে সময় লাগবে। আল্লাহর অশেষ রহমতে এক সময় সেই বিভীষিকাময় গর্জন আর কান্নার শব্দগুলো থেমে গেল। 1 বছর পর আমরা নিজেরাই সেই বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করি। আজ সেই বাড়িটি পরিপূর্ণ শান্তিপূর্ণ। আমরা নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করি এবং দান সৎকা চালিয়ে যাই। আব্দুল হকের ছেলেটি এখন মাশাআল্লাহ সুস্থ সবল এবং আমাদের সাথেই থাকে। জামশেদ সাহেবের এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে বড় হাতিয়ার হলো বিশ্বাস এবং পবিত্র কোরআন। জানি না এই ঘটনাটি আপনাদের কাছে কতটা ভয়ঙ্কর মনে হয়েছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। আজ এ পর্যন্তই। ফিরে আসব আগামী পর্বে নতুন কোনো বাস্তব ঘটনা ঘটে যাওয়া রহস্যময় গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মোস্ট ইম্পর্টেন্টলি RJ Shantobhoj.com এর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।